আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া খুবই ভালো আছো। আমরা আজকে দাখিল 26 অল ইন ওয়ান ব্যাচের এই ক্লাসে মূলত আমাদের পরবর্তী যেই টপিকসটা ছিল সেই টপিকস নিয়ে আলোচনা করা শুরু করব। আজকের ক্লাসে মূলত আমাদের 11.2 এই চ্যাপ্টারের বাকি যে অংশটা আছে ওই অংশ থেকে আমরা শুরু করার চেষ্টা করব। সো তোমরা একটু কষ্ট করে জানাই দাও যে আজকে ক্লাসে সাউন্ড এবং দেখতে কারো কি কোনো প্রবলেম হচ্ছে কিনা। একটু কষ্ট করে দ্রুত জানাও যেন আমরা খুব অল্প সময়ের মধ্যেই ক্লাসটা শুরু করে দিতে পারি। একটু কষ্ট করে জানাও যে সাউন্ড এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, আচ্ছা। এমডি আলিফ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তুমিও খুব ভালো আছো। এমডি সারওয়ার হোসেন, ওয়ালাইকুম আসসালাম। শাহ মোহাম্মদ মুজাহিদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, সাবিহা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আশা করি তোমরা একটু কষ্ট করে জানাও যে তোমাদের সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। একটু কষ্ট করে জানাও। ওকে, আচ্ছা, আমি মোটামুটি সবার কমেন্ট পড়বো ইনশাআল্লাহ। একটু কষ্ট করে আমাকে ইনশিওর করো যে তোমাদের কারো সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। সাউন্ড কি কম হচ্ছে? সবাই একটু কষ্ট করে জানাও যে সাউন্ড কি ক্লিয়ার কিনা। আচ্ছা, নাসরুল্লাহ তানিম বলছো ক্লিয়ার। সাব্বির আহমেদ একটু শিওর হয়ে নাও যে ইনশিওর। বাকিরা একটু কষ্ট করে জানাও যে সাউন্ড কি কম হচ্ছে কিনা বা সাউন্ড ঠিক আছে কিনা। কাইন্ডলি একটু জানাও। ওকে, সো আশা করি সবকিছু ঠিকঠাক আছে। তাহলে চলো আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই। সো আজকের ক্লাসে আমরা মূলত শিখব কি? আজকের ক্লাসে আমরা মূলত শিখব হলো 11.2 এর আমাদের পরবর্তী যে অংশটা আছে সেই অংশ নিয়ে। সো আজকের ক্লাসটা দেখো 11.2 অংশ আমরা করতেছিলাম 11.2। সো ওই অংশটাই মূলত আমরা আজকের ক্লাসে করার চেষ্টা করব। সো তোমরা যারা পূর্বের ক্লাসগুলো করো নাই তার চেষ্টা করবে অবশ্যই পূর্বের ক্লাসগুলো করে নিতে। কারণ পূর্বের ক্লাসগুলো কিন্তু আমরা প্রথমে বেসিক শিখছিলাম, তারপরে মেইন বইয়ের অঙ্কগুলো ধারাবাহিকভাবে করানো হচ্ছে। সো ওই ধারাবাহিকতায় আজকের ক্লাস নাম্বার হলো 15 নম্বর অঙ্ক থেকে। সো শুরু করি আমরা 15 নম্বর অঙ্কগুলো। সো 15 নম্বর আগের যে অঙ্কগুলো ছিল সেখানে কিন্তু আমরা অনুপাত থেকে কিভাবে মানগুলো বের করব বা কিভাবে অনুপাতগুলো থাকলে তুমি কি অনুসরণ করবা বা কি টেকনিক ইউজ করবা সেগুলো কিন্তু আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করে ফেলছি। তো তোমরা যারা এখনো পূর্বের ক্লাসগুলো দেখো নাই তারা কিন্তু চেষ্টা করবা পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখে নিতে। কারণ তুমি যখন ক্লাস গ্যাপ দিয়ে 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 দেখবা তখন দেখা যায় তোমার বেসিকের পূর্ণতা থাকবে না, বেসিকের খুবই দুর্বলতা থাকবে। সো চেষ্টা করবা তোমরা অবশ্যই বেসিক ক্লিয়ার করার জন্য হলেও ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখা, যেন তোমাদের সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যায়। ওকে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে চলো আমাদের আজকে যে ম্যাথটা দিয়ে শুরু হচ্ছে সেটা হলো সাকিব, মুশফিক এবং মাশরাফি। আমরা সবাই তিনটা নামের সাথে খুবই ভালোভাবে জড়িত।
বা খুবই ভালোভাবে পরিচিত। সো এখানে খেয়াল করো, ক্রিকেট খেলায় সাকিব, মুশফিক এবং মাশরাফি এই তিনজনের টোটাল রান হলো 171 রান। ওকে, ভালো কথা, তিনজন ব্যক্তি টোটাল রান করছে কত? 171। এবার আমাকে বলছে কি সাকিব এবং মুশফিক এবং মুশফিক ও মাশরাফি, মুশফিক এবং মাশরাফি এই যে রানের অনুপাত বলেছে 3:2। এখন কথা হলো যে ভাইয়া এখানে কিন্তু দুইটা কন্ডিশন, একটা সাকিব এবং মুশফিক আর একটা হলো মুশফিক এবং মাশরাফি, দুইজনের রানের অনুপাতে কিন্তু দেওয়া আছে কত? 3:2। ওকে, এবার আসো 3:2 হলে কে কত রান করলো সেটা হলো আমাদের কাজ। তো এবার আমাদের কাজটা কি তোমাদের দেখা যাচ্ছে সব? ওকে, ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা যদি লিখি প্রথমে যে অনুপাতগুলো আমাদের কাজ করতে হবে। প্রথমে আমি লিখি যে সাকিব ও কে বলছে? মুশফিক। সাকিব ও মুশফিকের অনুপাত, সাকিব এবং মুশফিকের অনুপাত কত? 3:2। ওকে, লিখলাম। এবং আমাকে কিন্তু আরেকটা বলছে, সেটা কি? মুশফিক এবং মাশরাফি, এবং মুশফিক ও মাশরাফির অনুপাত, এটাও কিন্তু আমাকে বলে দিছে 3:2। এখন কথা হলো ভাই আপনি তো 3:2 একটা দেখলেন কিন্তু লিখলেন দুইটা কেন? কারণ তোমাকে একসাথেই বলে দিছে দুইটাই কি হবে? 3:2 হবে। এবার আমাদের কাজটা কি? এবার আমরা কিন্তু পূর্বের ক্লাসে দেখছিলাম যে আমাদের কাজটা কি থাকে, যে দুইটার অনুপাতগুলো সেম করা। তো দেখি এখানে সেম আছে কিনা। সাকিবের অনুপাত আমি লিখতেছি 3, খুবই ভালো কথা। মুশফিকের অনুপাত আমি লিখতেছি 2, বাট এখানে এসে দেখতেছি মুশফিকের অনুপাত হলো 3। এটা তো মিললো না, এক জায়গায় 2 আছে, এক জায়গায় 3 আছে। তো আমাদের কাজটা কি? দুইটাকে সেম বানানো। এই দুইটাকে তুমি সেম বানানোর নিয়মটা কি আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি, তারপর আমি আজকে সুবিধার্থে তোমাদের বলে দিচ্ছি। আমাদের দুইটার মধ্যে দেখতে হবে, এই যে দুইটা অনুপাত না, এই দুইটার মধ্যে আমি দেখবো দুইটার মধ্যে কমন কারা আছে, মানে দুইটার মধ্যে আছে কারা কারা। আমি দেখছি এখানে মুশফিক আছে, এখানেও মুশফিক আছে, আমি বুঝতে পারছি দুইটার মধ্যে কমন কারা কারা আছে, মুশফিক আছে। তো এই মুশফিকের এইখানে যে সংখ্যাটা আছে যে 2, আর এখানে কত আছে? 3। তো আমি কি করব? এই 2 দ্বারা এই দুইটাকে গুণ করব, আর এই 3 দ্বারা এই দুইটাকে গুণ করব, তাহলে দেখবা মিলে যাবে। তাহলে তুমি খেয়াল করো, এই 3 দ্বারা কি করব? এই দুইটাকে গুণ করব, তাহলে আমি লিখতে পারি 3 × 3 অনুপাত 2 × 3। তাহলে কত হয়ে গেল? 3 × 9 ইনটু 3 × 6। ক্লিয়ার? এবার আসো, তাহলে এই 2 দ্বারা আবার কি করব? এই 3টাকে গুণ করব, তাহলে এখানে আমি কি করতে পারি? 2 দ্বারা গুণ করব, অনুপাত 2:2। তাহলে কত আসছে? 6 অনুপাত। এনাফ? এবার তুমি খেয়াল করো, সাকিবের হলো 9, মুশফিক হলো 6, এখানেও মুশফিক 6, মাশরাফি 4। ক্লিয়ার? তো এবার আমার কাজটা কি? এবার কাজটা হলো যে তুমি তিনটার অনুপাত বের করে ফেলছো না, এবার লিখবা যে অতএব অনুপাত সমূহ কি কি? যেমন আমি বলতে পারি 9 অনুপাত 6 অনুপাত 4। ওকে, সো এবার তুমি যখন অনুপাতগুলো বের করে ফেলবা না, এখন অনুপাতগুলোর যোগফল বের করবা। কি করবা? অনুপাতগুলোর যোগফল। সো আমরা লিখি অনুপাতগুলোর যোগফল, অনুপাতগুলোর যোগফল। অনুপাতগুলোর যোগফল কেমনে বের করবা? সবগুলোকে যোগ করে দাও, তাহলে 9 যোগ 6 যোগ 4, তাহলে টোটাল আসছে হলো 19। সো আমি এখানে অনেক কিছু পাইছি। দেখো এখানে কিন্তু আমি অনেক কিছু পাইছি। কি কি পাইছো? তুমি প্রথমে অনুপাতগুলো পাইছো, এই যে অনুপাতগুলো, এরপরে তুমি অনুপাতগুলোর যোগফল পাইছো। ওকে, সো এবার আসো, এই যে তুমি টোটাল রান কত ছিল আমাদের? 171 রান না? এই 171 রান। আচ্ছা, এই 171 রানের মধ্যে কে কত রান করলো সেটা হলো আমাদের বের করার কাছে। তুমি এবার খুব সহজে লিখবা। কি লিখবা? কিভাবে লিখবা? এই যে দেখো। ওকে ওকে, সো আমি লিখতেছি যে প্রথম কি আছে? সাকিব না? তাহলে সাকিব রান করেছে, বা সাকিবের রান টোটাল কত রান ভাইয়া? টোটাল কি 171 রান? তো সো এইখানে তুমি কাজটা করবা হলো 171 এর তুমি টোটাল ভাগ করবা কত ভাগ? 19 ভাগ করবা। এই 19 ভাগের মধ্যে সাকিবের অনুপাতটা কত ছিল? 9 না? তাহলে এইখানে এই 19 ভাগের মধ্যে 9 হলো সাকিব। ক্লিয়ার সবাই? এবার
মুশফিক। সাকিবের পরে কি আছে? মুশফিক। ঠিক একই কাজ। আমি চাইলে এখানে কাজ করে নিতে পারি যেন আমার সময়টা বেঁচে যায়, মূলত তোমাদের সময়টা যেন বেঁচে যায়। এটা আমি কি করে ফেলতে পারি? কপি করে ফেলি, তাহলে কি হলো? ডাবল হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার আমি যদি আবার কপি করি, ওকে ওকে, আবার কপি করলাম। তাহলে এবার কি কি পরিবর্তন হবে একটু দেখো, ভালো করে খেয়াল করো, তাহলেই হয়ে যাবে। তুমি যদি অল্প একটু বুঝতে পারো, মাথা খাটাইতে পারো, তাহলে তোমার কাজ শেষ। দেখো, সো আমি সাকিব এটা লিখে ফেলছি, এবার আসো মুশফিক। মুশফিক মুশফিক, এরপর এটা কি হবে? মাশরাফি। মাশরাফি। ওকে, সো এবার খেয়াল করো রানগুলা কি হবে? রানগুলা কিন্তু একটু চেঞ্জ হবে। রানগুলা কি হবে? ওকে, 19 বার 19 বার। অনুপাতগুলো দেখো, অনুপাত কিন্তু মুশফিকের কত? 6, মাশরাফির কত? 4। তাহলে এখানে এই যে এখানে কত আসবে? 6 এবং 4 আসবে। 6 আর এবং 4। খুবই সহজ কিন্তু। দেখো, তাহলে তুমি এবার ক্যালকুলেটর বের করো, ক্যালকুলেটর নিয়ে আসো, মানগুলো বের করো, দেখি কার কি কত সময় লাগবে। একটু দ্রুত বের করার চেষ্টা করো সবাই। ওকে ওকে ওকে, আমি আমার ক্যালকুলেটরটা নিয়ে আসলাম। এবার খেয়াল করো, 171 ইনটু কত করতে হবে? 9/10। সো আমি চাইলে আমার ক্যালকুলেটরে 9 দ্বারা গুণ করে ফেলতে পারি, ভাগ বের করতে হলো 19। এবার খেয়াল করো, আমার রান কত আসলো? 81। রান হলো 81। ঠিক আছে, কিভাবে বাকিটা করো। 171 ইনটু 6 ভাগ কত? 19। 171 ইনটু 6 ভাগ 19 কত আসে? 54। ঠিক একইভাবে 171 ইনটু 4 ভাগ হলো 19, তাহলে কত হয়ে গেল? 36। তাহলে দেখো, আমি কিন্তু টোটাল 3টা রান বের করে ফেলছি। সো এই হলো মূলত আমাদের কাজ। ওকে স্যার, এসব গণিত কি বই থেকে আসবে না নিজ থেকে দিবে? আচ্ছা, একটু বলি শুনেন, বই থেকে আসবে নাকি নিজ থেকে আসবে সেটা আমাদের ম্যাটার করার জিনিস না, কারণ গণিত কিন্তু হুবহু তোমার পরীক্ষা আসবে না ভাই। সো এবার তোমার কাজটা কি তাহলে? আমরা তাহলে কিভাবে শিখবো? আমরা মূলত শিখবো হলো নিয়মটা। আমরা যখন নিয়মটা শিখে ফেলবো, বইয়ের কোশ্চেনগুলোর হুবহু না আসলেও দেখা যায় এই নিয়ম ধরেই আসে পরীক্ষায়। সো আমরা চেষ্টা করবো নিয়মটা ভালো করে শিখে নিতে, যেন কোশ্চেন যেভাবেই করুক না কেন আমরা যেন আমাদের জায়গা থেকে খুব ভালোভাবে অ্যান্সার করে ফেলতে পারি। সেই জন্য বইয়ের অঙ্ক হুবহু তুমি মুখস্থ করো না, বোঝার চেষ্টা করো, বুঝে বুঝে তারপরে অঙ্কগুলো করার চেষ্টা করো। তুমি যদি চিন্তা করো যে যেহেতু বইয়ের থেকে বলছে তাহলে আমরা বইয়ের অঙ্কগুলো মুখস্থ করে যাই, এই কাজটা ভাই ভুলেও করবো না। একটু চেষ্টা করবো, কষ্ট হলেও বুঝে বুঝে অঙ্কগুলা করার, এমনকি বুঝে বুঝে অঙ্কগুলা প্র্যাকটিস করা। তাহলে দেখবা কি তোমার হুবহু না আসলেও এই টাইপের যদি কোশ্চেন আসেও, সেই ক্ষেত্রেও আমরা কি করতে পারবো? বুঝে বুঝে প্র্যাকটিস করার কারণে আমরা যে কোনো অঙ্কগুলা আসলেই আমরা অ্যান্সার করে ফেলতে পারবো। ওকে ভাইয়া? সো কোশ্চেন বই থেকে আসবে নাকি কোথা থেকে আসবে সেটা তুমিও জানো না, আমিও জানি না, বাট আমি এটা তোমাকে বলে দিতে পারি যে কোশ্চেন হুবহু বই থেকে আসবে না, বাট বইয়ের টাইপ ধরে একই রকমের অঙ্কগুলা একটু ঘুরে পেঁচায় আসবে। সো একটু ঘুরে পেঁচায় যেহেতু আসবে, তুমি তখনই অ্যান্সার করতে পারবা যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করেছো। ওকে, আশা করি সবার ক্লিয়ার এই কোশ্চেনটা, যে আমাদের কোশ্চেনগুলো কি বই থেকে আসবে নাকি একটু ঘুরে পেঁচায় আসবে? অবশ্যই ঘুরে পেঁচায় আসবে, হুবহু কখনোই বইয়ের অঙ্কগুলা পরীক্ষা থাকবে না। তো আমাদের কাজ কি করতে হবে? অবশ্যই তোমার বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলা একটু প্র্যাকটিস করে করে যেতে হবে, এবং বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। তো তুমি শুধু লিখলা অঙ্কগুলো 5 বার 10 বার 15 বার করে ফেললা, তাতেই কিন্তু হবে না। তোমাদের অবশ্যই বুঝে বুঝে করতে হবে, যেন কোশ্চেন যদি একটু ঘুরে কাচায় দেয়, এমনকি বেসিকটা তোমাদের স্ট্রং রাখতে হবে, যেন কোশ্চেন ঘুরে কাচায় দিলেও আমি যেন আমার বেসিক ভালো থাকার কারণে, আমার প্র্যাকটিস ভালো থাকার কারণে, আমার বুঝে বুঝে প্র্যাকটিস করার কারণে আমি যেন যে কোনো কোশ্চেনটা খুব সহজে ধরে ফেলতে পারি, এমনকি আমি খুব সুন্দরভাবে যেন অ্যান্সারটা করে ফেলতে পারি। ওকে সবার? আচ্ছা, এবার চলো। আচ্ছা, তো আমি এখানে কি করলাম? দেখো, আমাদের 3টা নাম কিন্তু বের হয়ে গেছে, আমাদের কিন্তু 3টা ব্যক্তির নাম বের হয়ে গেছে। দেখো, আমরা একজন ব্যক্তি পেলাম 71,
একজন 54, একজন হলো 36। সো এই তিনটার রানই কিন্তু আমাকে বের করতে বলছে। সো তোমাদের কি কারো বুঝতে সমস্যা আছে এই অঙ্কটা? বলো তো, আমি কিন্তু খুব আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি। ক্লিয়ার সবার? ওকে, ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। এই আমাদের পরের কোশ্চেন। দেখলেই অনেকের মনে হইতেছে ভাই এত বড় অঙ্ক কি পরীক্ষা আসবে? না, অঙ্কটা পরীক্ষা আসবে না, বাট তোমার প্র্যাকটিসে যাও, তোমাদের বেসিকটা যেন ক্লিয়ার থাকে সেই জন্য মূলত আমি এই অঙ্কটা করাচ্ছি, যেন কোনো কিছুর গ্যাপ না থাকে। পরীক্ষা আসুক বা না আসুক, আমরা কি সবকিছু পরীক্ষার জন্যই করব? না, আমরা সবকিছু পরীক্ষার জন্য করবো না, বাট আমরা পরীক্ষার আগে পরীক্ষার ইম্পর্টেন্ট জিনিসগুলো ভালো করে ফোকাস করবো। বাট কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, কারণ তুমি যেই অংশটা বাদ দিবা ওই অংশের বেসিকটা তোমার আর থাকবে না। তুমি যখন বেসিক বাদ দিতে দিতে তুমি তো পরীক্ষার জন্য দেখা যায় আমাদের কি নরমালি, আমি একটা কথা ক্লিয়ার করি তোমাদের, যারা গণিতে ভয় পাও না, গণিত কিন্তু পাস করার জন্য তোমার কিন্তু অনেক কিছু করতে হয় না, অনেক কিছু জানাও লাগে না। বাট আমরা প্রথমত কি করি, আমরা সম্পূর্ণ বইটা পড়াই। বিকজ সম্পূর্ণ বইটা যদি তুমি না জানো সেক্ষেত্রে তোমার অনেকগুলো বেসিক বাদ পড়ে যায়। দেখো আমরাই কিন্তু এই বইটা প্রায় 12 মাস লাগিয়ে পড়াচ্ছি। ঠিক একইভাবে আমরাই আবার কিছুদিন পরে পরীক্ষার জন্য দেখা যায় 3 মাসের একটা কোর্স দিব। ঠিক একইভাবে আমরাই আবার 1.5 মাসের একটা কোর্স দিব, ফাইনাল রিভিশন কোর্স। সো এই সেম বইটাই তো আমরা পড়াচ্ছি, কিন্তু প্রথমে 12 মাস ধরে কেন পড়াচ্ছি ভাই? প্রথমে 12 মাস ধরে পড়াচ্ছি হলো যে এই কারণে যেন তোমাদের বইয়ের কোনো বেসিক যেন বাদ না থাকে। ওই পড়ানোটা যদি কেউ ভালোভাবে পড়ে ফেলে, পরবর্তীতে যে পড়ানো গুলা হয় কোর্সে গুলাতে, সেখানে কিন্তু আমরা এত ডিটেলস আলোচনা করি না, কারণ তখন আমাদের আস্তে আস্তে কি করতে হয়, শর্ট করতে হয়। তখন আমরা চেষ্টা করি, আশা করি পরীক্ষা কেন্দ্রিক বই পড়াগুলা পড়ানো। এখন যেমন আমি পড়াচ্ছি কি, তোমার বেসিক তোমার পরীক্ষার জন্য ভালো হবে, পরীক্ষার সাজেশন হিসেবে পেয়ে যাবা, এমনকি তোমার বেসিকটা যেন ক্লিয়ার থাকে। ঠিক একইভাবে পরীক্ষার আগের দিন রাতে তো আমি চেষ্টা করবো না তোমাদের বেসিক ক্লিয়ার থাকবে। পরীক্ষার আগের দিন রাতে চেষ্টা থাকবে কি আমার, তোমার পরীক্ষা যেন সর্বোচ্চ কমন আসে। তখন আমি চেষ্টা করবো বেসিক বাদ দিয়ে তোমার যেই অঙ্কগুলো পরীক্ষা আসবে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করার। অবশ্যই এটা এখন সবগুলো করার একটাই কারণ, যেন তোমার বেসিকটা কোনো কারণে ছুটে না যায়। কারণ তোমাদের এখন যেহেতু শর্ট কোশ্চেন একটা ওয়ে আছে, তোমাদের এমসিকিউ আছে, তোমাদের সিকিউ আছে। সো এখন কি হয়, তুমি যখনই একটা কোশ্চেন বাদ দিয়ে যাবা, এই কোশ্চেনটা আগে হয়তো সিকিউতে কখনোই আসেনি, বাট এবার কিন্তু শর্ট কোশ্চেনে দিয়ে দেওয়ার সুযোগ আছে। বা কখনো আগে সবসময় এমসিকিউতে আসছে, বাট ওই একটা এমসিকিউর কোশ্চেনটা এবার তোমার শর্ট কোশ্চেনে দিয়ে দেওয়ার সুযোগ আছে। সো একটু চেঞ্জ হয়েছে, যেহেতু একটু চেঞ্জ আসছে, তো আমরা চাইলেও অনেক কিছু বাদ দিয়ে দিতে পারবো না, আবার অনেক কিছু পড়েও সব মনে রাখতে পারবো না। তো চেষ্টা করবো দুইটাই একটু ম্যানেজ করে নিতে। কোন অঙ্কই চেষ্টা করবো, যেহেতু এখন সময় আছে, আমরা চেষ্টা করবো কোন অঙ্কই বাদ না দিয়ে একটু ভালোভাবে প্র্যাকটিস করার। আর আমি কিন্তু আমার কোশ্চেন গুলা কখন কোনটা ইম্পর্টেন্ট বা কখন কোনটা সিকিউতে আসবে, এমসিকিউতে আসবে, কোনটা শর্ট কোশ্চেনে আসবে, সো সেগুলো কিন্তু আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি। তো তোমরা চেষ্টা করবা সেগুলো আমার সাথে সাথে একটু অ্যাড করে নেওয়ার বা জায়গায় নেওয়ার, যেন তোমাদের পরবর্তীতে সমস্যাটা না হয়। ওকে, তাহলে এবার চলো আমরা এখানে দেখতেছি যে একটা অফিসে 2 জন কর্মকর্তা আছে, 7 জন অফিস সহকারী আছে, 3 জন অফিস সহায়ক আছে। সো এর মধ্যে একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পায় 2 টাকা এবং একজন কর্মকর্তা পায় 4 টাকা। তাদের সকলের মোট বেতন হলো 1.5 লাখ টাকা হলে কে কত টাকা বেতন পায়? সেবার আসো, দেখো যাবে। ওকে, দেখো একটি অফিসে 2 জন কর্মকর্তা আছে, একজনের বেতন কত? এই যে একজন অফিস সহায়ক বেতন পায় হলো 1 টাকা। তো এবার খেয়াল করো, তুমি লিখতে পারো যে দেয়া আছে অন্ধকার হয়ে গেছে মনে হয়। একটু চেক দিচ্ছে। আচ্ছা, দেয়া আছে, দেখো একজন অফিস সহায়ক বেতন পায় কয় টাকা? দেখো একজন অফিস সহায়ক কিন্তু বেতন পায় 1 টাকা, যেটা আমাকে অলরেডি বলে দিছে। সো এবার একজন অফিস সহায়ক বেতন পায় 1 টাকা। আমার অফিস সহায়ক ছিল কয়জন? এই যে অফিস সহায়ক ছিল কয়জন? 3 জন। তাহলে এবার 3 জনে কয় টাকা বেতন পায়? 3 জন অফিস সহায়ক বেতন পায় 1 into 3, তাহলে 3 টাকা। আচ্ছা, এবার আসো এবং
খেয়াল করো আমাদের কিন্তু অফিস সহকারী বেতন পায় 2 টাকা। তাহলে আমি এবার লিখতে পারি যে একজন অফিস সহকারী বেতন পায় 2 টাকা। 2 টাকা। অতএব আমাদের অফিস সহায়ক আছে কয়জন? আমাদের অফিস সহায়ক আছে কিন্তু 2 জন। সরি, আমাদের অফিস কর্মকর্তা হলো 2 জন, বাট অফিস সহায়ক আছে কয়জন? 3 জন। তাহলে এবার আমি লিখতে পারি, দেখো অফিস সহকারী আছে 7 জন। তাহলে 7 জন অফিস সহকারী বেতন পায় 2 into 7 মানে 14 টাকা। ওকে, এবার আসো এবং একজন কর্মকর্তা, এই যে একজন কর্মকর্তা বেতন পায় কয় টাকা? 4 টাকা। এই যে একজন কর্মকর্তা বেতন পায় 4 টাকা। তাহলে এবার লিখি যে একজন কর্মকর্তা বেতন পায় 4 টাকা। তাহলে আমাদের অফিস কর্মকর্তা আছে কয়জন? অফিস কর্মকর্তা আছে হলো 2 জন। তাহলে 2 জন কর্মকর্তা বেতন পায় 2 into 4 এত টাকা, তাহলে 8 টাকা। ওকে, আচ্ছা এবার কি দেখা যাচ্ছে? আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, আশা করি সব ক্লিয়ার আছে। ওকে, আচ্ছা এবার দেখো আমরা যেটা করতেছিলাম, সো আমরা মোটামুটি সবার কি করে ফেলছি? অনুপাতগুলো বের করে ফেলছি। এবার কাজটা কি? এবার কাজ হলো যে এই যে অংশটা একটু খেয়াল করো, এই অংশটা যে 3 টাকা 8 টাকা এবং কি আমাদের 14 টাকা। সো এখান থেকে আমরা কি করলাম? অনুপাতগুলো বের করে ফেললাম। একটু দেখো, সো আমরা এখানে লিখবো যে অতএব অনুপাত সমূহ কি কি? দেখো এখানে 3, এখানে 14 এবং এখানে 8, বলে 3 14 8। অনুপাতগুলো আমরা বের করে ফেললাম। এবার কাজটা কি? আমাদের অনুপাতগুলোর যোগফল বের করা। ওই যে আমাদের পূর্বের অনুসারণ, অনুপাত সমূহের যোগফল। সো অনুপাত সমূহের যোগফলটা কেমনে বের করি আমরা? 3 যোগ 14 যোগ 8। তাহলে কত আসতেছে? 3 যোগ 14 যোগ 8 কিভাবে আসতেছে দেখো তো? 3 যোগ 14 যোগ 8, তাহলে টোটাল আসতেছে আমাদের কত? 25। তাহলে এখানে খেয়াল করো, এই যে 25, তুমি টোটাল ভাগ করবে কতটা? 25টা ভাগ করবা। এর মধ্যে তোমার অফিস সহকারী কয় টাকা পাবে, সহকারী সহায়ক কত টাকা পাবে এবং কর্মকর্তা কত টাকা পাবে সেটা তুমি বের করে ফেলবা। এবার আসো, কারণ কি বুঝতে সমস্যা হচ্ছে? আশা করি ক্লিয়ার। সো এবার আসো, এখানে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি যে অফিস সহায়ক, প্রথমটা খেয়াল করবা যে প্রথমে কিন্তু তুমি যে অনুপাতটা যোগ করছো, এই অনুপাতটা কার? এই অনুপাতটা হলো অফিস সহায়কের। সো এবার খেয়াল করো, অফিস সহায়ক বেতন পাবে। অফিস সহায়কে ওই যে জিজ্ঞাসা করছো না কে কত টাকা বেতন পায়, তাহলে তুমি লিখবা অফিস সহায়ক বেতন পায় কয় টাকা। এটা আমি এই পাশে নিয়ে আসি। আমার কিন্তু টোটাল বেতন কয় টাকা? 1,50,000 টাকা। সো অফিস সহায়ক বেতন পাবে কত? 1,50,000 এর টোটাল তুমি কয় ভাগ করবা? 25 ভাগ করবা। এই 25 ভাগের সাথে এই 25 ভাগে অফিস সহায়ক কত? অফিস সহায়ক কত? 3 ভাগ। তাহলে এবার তুমি ওকে 3 ভাগ দিয়ে দাও। ক্লিয়ার সবার? আচ্ছা, যদি তুমি এটা বুঝতে পারো, দেখো আমি টাইম বাঁচানোর জন্য আমি এটা কপি করে দিচ্ছি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। সো আমি এটা কি করলাম? অফিস সহায়কের বেতনটা বের করে ফেললাম। এবার আমি কাজ করব কি? আমি এখান থেকে অফিস কর্মকর্তাটা বের করব। আমি এখান থেকে অফিস কর্মকর্তা এবং অফিস সহকারীটা বের করব। সো এবার খেয়াল করো, আমরা কি করব? আমরা এখানে অফিস কর্মকর্তা বাদ দাও, অফিস সহকারী বাদ দাও, অফিস সহকারী দিয়ে দাও। অফিস
সহকারী বেতন পায়। আর এখান থেকে আমাদের কি হবে? অফিস কর্মকর্তা। অফিস কর্মকর্তা। এবার খেয়াল করো এই আর কি পরিবর্তন হবে, আর এই যে এখানে পরিবর্তন হবে। সো এখানে তো 3 থাকবে না, এখানেও এটা থাকবে না। সো এবার খেয়াল করে লিখে দাও। সো এখানে 150 এর এই যে টোটাল তো 25 ভাগ করবা, এই 25 ভাগের অফিস সহকারীটা দেখো তো অনুপাতটা কত? অফিস সহকারীর অনুপাত কিন্তু 14। এই যে মাঝখানে অফিস সহকারী ছিল 14, তাহলে এবার এই 14টা লিখে দাও। ঠিক আছে, কিভাবে? এখানে হলো 25, এবার অফিস কর্মকর্তাটা কত? 8 না, তাহলে এখানে তুমি 8 দিয়ে দাও। এই যে 8। সো আমি কিন্তু সম্পূর্ণটা সাজিয়ে ফেলছি। এবার জাস্ট কি করব? ক্যালকুলেশন করে দিব। এবার জাস্ট ক্যালকুলেশন। সো তুমি দেখো 1,50,000, আমি যদি ক্যালকুলেটরটা নিয়ে আসি, ওকে ওকে ওকে, ম্যাথ, এই ক্যালকুলেটর। সো এবার খেয়াল করো 150,000 আমরা ভাগ করে দিই, ভাগ 25 করলে কত আসতেছে? 6,000। 6,000 এর সাথে 3 গুণ করলে 3 6 18,000 টাকা। সো এইখানে হলো 18,000 টাকা। ওকে, ঠিক একই ভাবে 6,000 এর সাথে 14 গুণ করো, 6,000 এর সাথে 14 গুণ করো, তাহলে 8,000 মানে 84,000 টাকা। 84,000 টাকা। ওকে, 6,000 এর সাথে যদি 8 গুণ করতে সেই ক্ষেত্রে কত আসবে? 6,000 ইনটু 8, তাহলে কত আসছে? 48,000 টাকা। সো এবার খেয়াল করো 48,000 টাকা। সো তুমি কিন্তু অলরেডি 3,000 টাকা বের করে ফেলছো। অলরেডি 3,000 টাকা বের করে ফেলছো। দেখো অলরেডি 3,000 টাকা বের করে ফেলছো। সো তুমি যখন 3,000 টাকা বের করে ফেলবা, তোমার যদি মনে হয় কনফিউশন আছে যে আমারটা হয় নাই, মনে হয় আমারটা হয়তোবা হয় নাই, সো যদি এরকম কোনো কনফিউশন থাকে, তোমার কাজ হলো এই সবগুলোকে যোগ করে দেখো যে তোমার যে মেইন বেতন ছিল 1,50,000 টাকা, সেটা কি হয় কিনা। সো আমরা একটু চেক করে দেখি যে আমাদের 48,000 টাকা যোগ 84,000 টাকা, এই যে 84,000 টাকা যোগ আমাদের কত? 18,000 টাকা। সো এই 18,000 টাকা যোগ করে দাও। সো ইকুয়াল চাপ দাও, এই দেখো 1,50,000 টাকা আসছে। সো যেহেতু আমাদের টাকার পরিমাণ যা ছিল সেটা মিলে গেছে, তাহলে আমাদের উত্তরটাও কি হয়ে গেছে। সো এই হলো মূলত আমাদের অঙ্কটা। এটা কি সবাই বুঝতে পারছো? সবাই বলো, কারা কারা বুঝতে সমস্যা হচ্ছে একটু দ্রুত জানাও, যেন আমরা দেখে নিতে পারি। দ্রুত জানো। ওকে, আশা করি ক্লিয়ার। এবার আসো আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো চেষ্টা করবো এই অঙ্কটা একটু ভালোভাবে করানোর, যেন বা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, যেন অঙ্কটা থেকে যখন আসবে কোশ্চেন তোমরা যেন খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারো। দেখো এই কোশ্চেনটা আমাদের কি থেকে কিসে আসে? এই কোশ্চেনটা থেকে আমাদের বেসিক কাজে লাগে। বেসিক এমসিকিউ আসতে পারে, বেসিক থেকে এমসিকিউ আসতে পারে। ঠিক একইভাবে আমাদের সিকিউ আসতে পারে, আমাদের শর্ট কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেনও আসতে পারে। সো খেয়াল করি সব জায়গায় এই কোশ্চেনটা আসতে পারে, মানে এই টাইপের কোশ্চেনগুলো বেসিক মূলত পরীক্ষা আসে। এবার খেয়াল করো আমরা কি করতে পারি। আমরা কোশ্চেনটা পড়ি, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। খুবই সোজা কোশ্চেন ভাই, বর্গক্ষেত্র নিয়ে কাজ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে মূলত কাজ। ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহুর উপরে স্কয়ার। সো যেহেতু বাহুর উপরে স্কয়ার, তাহলে আমরা প্রথমত লিখে নিই, ধরি আমাদের কাছে একটা বর্গক্ষেত্র আছে, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরলাম আমরা x একক। এখন ভাই এখানে কি মিটার লিখতে পারবো না, সেন্টিমিটার লিখতে পারবো না? লেখা যাবে না, কারণ তোমাকে কিন্তু কোনো জায়গায় এককটা দেয় না। সেই জন্য তুমি সৌন্দর্যের জন্য কি লিখতে পারো? একক লিখতে পারো। এবার আসো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা বের করে ফেলছি, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা তাহলে কত আসবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বাহুর উপর স্কয়ার। যেহেতু এটা x, তাহলে বাহুর উপর স্কয়ার মানে কি x এর উপর স্কয়ার, আর আমরা জানি ক্ষেত্রফল মানে কি? বর্গ একক। ওকে, সো আমি অলরেডি একটা দৈর্ঘ্য ধরে নিয়েছি আর ওই দৈর্ঘ্যের ক্ষেত্রফল বের করে ফেলছি। এবার আমাকে বলছে যে দৈর্ঘ্যটা আমি ধরছি ওই দৈর্ঘ্যের পরিমাণ যদি 20% বৃদ্ধি পায়, 20% বৃদ্ধি পাওয়া মানে কি? তাহলে এখানে আমি কি করতে পারি? 20% বৃদ্ধি পাওয়া, দেখো 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের
বর্গক্ষেত্রে নতুন বাহুর দৈর্ঘ্য, নতুন বাহুর দৈর্ঘ্য, নতুন বাহুর দৈর্ঘ্যটা কি আসবে? দেখো আগে ছিল x, এই যে আমি লিখলাম আগে ছিল x, x এর এবার বলছে আরো 20% অ্যাড হইছে, তাহলে কি করবা? x এর 20%, x এর 20%। এবার খেয়াল করো x এর যেহেতু 20%, তাহলে x প্লাস x ইনটু 20% মানে কি? 20/100। ওকে, সো এবার খেয়াল করো x প্লাস 20x ডিভাইড বাই 100। এবার খেয়াল করো যদি আমরা লসাগু করে দিই তাহলে কত আসবে? 100 না? এই যে 100, তাহলে এখানে 100 আর এখানে 20, তাহলে কত হয়ে গেল? 120x। আমরা কিন্তু মানটা বের করে ফেললাম। আমরা কি করে ফেললাম? মানটা বের করে ফেললাম। দেখো এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, এবার তুমি চাইলে কাটাকাটি করে ফেলো, একটু মানটা ছোট হবে। সো আমি যদি একটু সহজার্থে কাটাকাটি করে ফেলি তাহলে মানটা একটু ছোট করে দিই। দেখো এই যে এটা কাটা, তাহলে 12 কে 10 দ্বারা ভাগ করলে কত আসবে? 1.2x, 1.2x। সো আমি কি বের করে ফেলবো? আমি বের করলাম হলো মানটা। কার মান? বর্গক্ষেত্রে 10-20% বাড়াইলে সেটা দৈর্ঘ্যটা কত আসবে? এখন এটা আসবে। সো এবার আসো, যদি এটা আসে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এবার ক্ষেত্রফল তো পাইছি, তাহলে 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের নতুন বাহুর দৈর্ঘ্য তো বের করছি, তাহলে নতুন একটা ক্ষেত্রফল বের হবে, ওই ক্ষেত্রফলটা বের করি। সো অতএব নতুন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফলটা কি? এবার তো বাহুর দৈর্ঘ্য 1.2x, এটার উপর স্কয়ার। ওকে, যদি এটার উপর স্কয়ার হয় তাহলে এবার ক্ষেত্রফলটা বের করো, 1.4x স্কয়ার বর্গ একক, আর এটা হলো কি? বর্গ একক, বর্গ একক। সো এবার দেখো তোমার ক্ষেত্রফল কিন্তু তুমি বের করে ফেলছো। ক্ষেত্রফল বের হয়েছে আমাদের, দেখো ক্ষেত্রফল কিন্তু বের হয়েছে নতুন আরেকটা। এখানেও কিন্তু একটা ক্ষেত্রফল ছিল আমাদের, দেখো x স্কয়ার ছিল। সো একটু মাথা খাটাও, এটা হলো শুধু x স্কয়ার বর্গ একক, আর এখানে হলো 1.4x স্কয়ার বর্গ একক। কোনটা বড়? অবশ্যই এটা বড়, এটা ছোট। তাহলে যদি এটা বড় হয়, যদি এটা বড় হয় তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি হইছে? বৃদ্ধি পাইছে না? যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে সেটা আমাকে বলছে শতকরা কত বৃদ্ধি পাবে সেটা জানতে চাইছে। সো আমি এখানে আগে লিখবো যে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, যে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। তাহলে বড়টা থেকে ছোট বিয়োগ করবা, তাহলে বড়টা কোনটা? 1.4x স্কয়ার, 1.4x স্কয়ার থেকে শুধু x স্কয়ার বাদ দিয়ে দাও, তাহলে এটা হলো বর্গ একক। সো আমি যদি ক্যালকুলেটর দিয়ে মান বের করি তাহলে 0.4x স্কয়ার বর্গ একক। সো তোমার কতটুকু বৃদ্ধি পাইছে সেটা কিন্তু তুমি অলরেডি জানো। সো এবার খেয়াল করো, তুমি যেহেতু জানো যে তোমার কতটুকু বৃদ্ধি পাইছে, তুমি খেয়াল করো আমার এতটুকু বৃদ্ধি পাইছে সেটা আমি অলরেডি জানি। বুঝতে সমস্যা আছে? ওকে ওকে ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, সো দেখো ক্ষেত্রফল যেহেতু আমি জানি এতটুকু বৃদ্ধি পাইছে, এবার আমাকে কিন্তু ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে সেটা জানতে চাই। আমাকে জিজ্ঞাসা করছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো সেটা হলো শতকরা কতটুকু বৃদ্ধি পাবে, শতকরা কতটুকু বৃদ্ধি পাবে, শতকরা বৃদ্ধি পাইছে কতটুকু, তো শতকরা বৃদ্ধি পায় এই জিনিসটা বের করতে হবে। সো অতএব ফাইনাল লাইন, শতকরা ক্ষেত্রফল, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় সমান সমান, ভালো করে মনোযোগ দাও কিভাবে বের করতেছি। শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায় বের করবা হলো নিচে বসবে, নিচে কি বসাবো? নিচে বসাবো ভাই আমার আগে কত ছিল, একদম সর্বপ্রথম কত ছিল ক্ষেত্রফল? x স্কয়ার। এবার তুমি এখানে বসাইবা x স্কয়ার, আর উপরে কি বসাইবা? কতটুকু বৃদ্ধি পাইছে বা কতটুকু হ্রাস পাইছে যেটাই হবে সেটা আমি উপরে বসাবো, যদি বৃদ্ধি পায় সেটাও বসাবো, যদি হ্রাস পায় তাহলে সেটাও বসাবো। তাহলে যেহেতু আমাদের এখানে বৃদ্ধি পাইছে তাহলে কতটুকু বৃদ্ধি পাইছে? 0.4x স্কয়ার বৃদ্ধি পাইছে। ওকে, লিখে দিলাম। কাজ কি শেষ? না, তুমি এই যে ভাই শতকরার কথাটা লিখছো, এই শতকরা মানে কি? 100 না? তাহলে এই কথাটার জন্য তুমি কি করবা? 100 দ্বারা গুণ করে দিবা। বুঝতে পারছো সবাই? সো নিচে আমরা কি বসাবো? সব সময় নিচে বসাবো হলো আদিতে কি ছিল, আদিতে কি ছিল মানে শুরুতে কি ছিল, আর উপরে কি বসাবো? কতটুকু বৃদ্ধি বা কতটুকু হ্রাস পাইছে সেটা বসাবো, যদি বৃদ্ধি পায় সেটাও বসাবো, যদি হ্রাস পায় সেটাও বসাবো। ইনটু 100% মানে কি? ওই যে শতকরার কথা বলছি এই জন্য আমি 100 দ্বারা গুণ করেছি। ক্লিয়ার ভাইয়া? এবার আসো এখানে কি কি করতে পারি? x স্কয়ার x স্কয়ার কাটা, তাহলে 0.4 ইনটু 100 করলে কত আসবে? আশা করি 40% আসবে। কত পার্সেন্ট আসবে? 40%। ওকে, সো যেটা আসছে সেটাই আমাদের কি উত্তর। ক্লিয়ার সবার?
ওকে, আচ্ছা। So, আশা করি এই অঙ্কটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। এবার খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল। So, আমরা পরবর্তীতে যে কোশ্চেনটা করাবো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এটা দিয়ে একটা সৃজনশীল আছে আমাদের। এটা দিয়ে কি আছে? একটা সৃজনশীল আছে। তো তুমি পূর্বের যে অঙ্কটা আছে, এই যে অঙ্কটা আছে, এটা তো তুমি করবাই, সাথে পরের যে অঙ্কটা আছে এই অঙ্কটাও চেষ্টা করবে একটু ভালোভাবে করার, কারণ এই কোশ্চেনটা থেকে একটা সৃজনশীল আসার চান্স অনেকটা বেশি। সো এমনকি এই কোশ্চেনটা থেকে এই চ্যাপ্টারেই একটা সৃজনশীল আছে, বোর্ড বইয়ের যে অঙ্কগুলো আছে সেখানে একটা সৃজনশীল এই অঙ্কটা থেকে আসছে। সো এই অঙ্কটাও কিন্তু আমাদের কি আছে? ইম্পর্টেন্ট আছে। সো আমি এটা স্টার চিহ্ন দিয়ে দিলাম। ওকে, 5 স্টার, 6 to 7 স্টার। ওকে, সো তোমরা জানো একটু আগে থেকে জানতে পারো যে এই কোশ্চেনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার আসো, চলো কোশ্চেনটা কি বলে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? আমাকে কিন্তু এখানে নির্দিষ্ট করে বলে নাই যে বৃদ্ধি পাইছে বা হ্রাস পাইছে। সো আমাদের আগে বের করে দেখতে হবে যে এটা কি বৃদ্ধি পাইলো নাকি হ্রাস পাইলো। ওকে, সো আমাদের কি কি দিছে? একটা আয়তক্ষেত্রের কথা বলছে, দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে কাজ করতে বলছে, বৃদ্ধি নাকি হ্রাস পাইছে সেটা বের করতে বলছে, ক্ষেত্রফলের শতকরা। সো ক্ষেত্রফল জাতীয় কাজ। সো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা মানে কি সেটা আমাদের জানতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো এবার আমাকে কিন্তু 10% বৃদ্ধি হওয়ার পরে কত হয়েছে, 10% হ্রাস পাওয়ার পরে কত হয়েছে সেটা জানতে চাইছে, বাট প্রথমে কত ছিল সেটা কিন্তু আমি জানি না। সো এবার আমি লিখি, প্রথমে দেওয়া আছে বা ধরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। So, আমি প্রথমে ধরে নিলাম যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমি ধরতেছি যে x একক, আমার ইচ্ছা আমি x একক ধরলাম। ওকে, সো আয়তক্ষেত্রের প্রস্থ ধরলাম আমি y একক। ওকে, এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা তাহলে কত আসবে? অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে xy বর্গ একক। ওকে, আচ্ছা, এটা হলো আমাদের প্রথম স্বাভাবিক অবস্থা। এবার আসো, এখানে আমাদের কাহিনীটা কি করছে? কাহিনীটা করছে হলো যে 10% বৃদ্ধি করছে দৈর্ঘ্য এবং 10% হ্রাস করছে হলো প্রস্থ। তাহলে 10% বৃদ্ধি করলে কি আসে? 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের নতুন দৈর্ঘ্য কিভাবে বের করি আমরা? মনে আছে তো? সো নতুন দৈর্ঘ্য যেহেতু বের করতে বলছে, সো আগে আমাদের দৈর্ঘ্য কত ছিল? আগে ছিল x প্লাস এই x এরই তো 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে প্লাস x এর 10%। ওকে, সো অনেকে আমরা এই লাইনটা বুঝি না। আমি তোমাদের সহজে একটা উদাহরণ দিই। দেখো, মনে করো সাপোজ তোমাকে আমি 100 টাকা দিছি। কয় টাকা দিছি? 100 টাকা। আমি তোমাকে একটা শর্ত দিলাম, যে শর্ত হলো 2 দিনের মধ্যে যদি তুমি আমাকে 100 টাকা না ফেরত দাও, তাহলে আমি তোমাকে এই 100 টাকার উপরে 10% টাকা বেশি দিতে হবে। মানে আমি তোমাকে শর্ত দিলাম যে 2 দিনের মধ্যে যদি তুমি আমাকে টাকাটা না দাও, তাহলে তোমার কি করতে হবে? 10% বেশি দিতে হবে। এখন 10% যে তুমি আমাকে বেশি দিবা, 100 টাকার উপরে 10% বেশি দিবা, তাহলে আগে তোমার বুঝতে হবে 10% কত টাকা হয়। 100 টাকার উপর 10% মানে কি? 10 টাকা বেশি দিতে হবে। তো তুমি যখন আমাকে 10 টাকা বেশি দেওয়ার সিদ্ধান্ত তোমার হইছে, কত? বৃদ্ধি, মানে এটা বেশি, সো বৃদ্ধি করতে হবে। আচ্ছা, যখন তুমি আমাকে বেশি করে দিবা, সেই ক্ষেত্রে সেদিন কি তুমি আমাকে 100 টাকা দিবা নাকি 110 টাকা দিবা? যদি তুমি আমাকে বলো যে ভাই 110 টাকা দিব, সেই ক্ষেত্রে কি হইছে? যে আগে যে টাকাটা ছিল সেই টাকার সাথে কিন্তু তুমি ওই বৃদ্ধি হইছে যত টাকা, ওই টাকাটা যোগ করে দিছো। ঠিক একই ভাবে এখানে আমার আগে ছিল x একক, এখন আমাকে কি বলছে? 10% বৃদ্ধিতে। তো 10% বৃদ্ধিতে কয় টাকা হয় সেটা তো আমি জানি না এখন। সো এই জন্য ওইটার সাথে এটা কি করে দিছি? যোগ করে দিছি। খেয়াল করো, তাহলে এরপরে আমাদের কাজটা কি? x প্লাস x এর 10%, তাহলে x ইনটু 10/100। এবার খেয়াল করো, আমরা যদি লসাগু করে ফেলি 100, এখানে কত হয়? 100 আর এখানে 10, তাহলে 110x। ওকে, সো আমরা চাইলে এখানে ছোট করে ফেলতে পারি যে 11/10x। ওকে, সো এই যে একটা মান পাইলাম আমরা। এখান থেকে আমরা কি করতে পারি? দেখো, আমরা এখান থেকে কি করতে পারি? ওকে, সো এটা আমাদের প্রয়োজন নেই।
এবার আমরা কিন্তু নতুন একটা দৈর্ঘ্য পেয়েছি। এবার ঠিক একইভাবে আয়তক্ষেত্রের 10% হ্রাস বলছে না ক্ষেত্র প্রস্থের ক্ষেত্রে, তাহলে 10% হ্রাসে আয়তক্ষেত্রের নতুন প্রস্থ নতুন প্রস্থটা কিভাবে বের করবে দেখো তো। আগে ছিল কত? আগে ছিল কিন্তু y, এবার আমাকে বলছে 10% হ্রাস পাইছে, মানে কম পাইছে, কমে গেছে। সো কমে গেলে আমরা কি করব? বিয়োগ, তাহলে y মাইনাস y এর 10%, y এর 10%। এবার খেয়াল করার কাজটা কি? y মাইনাস y এর 10% মানে কি? y ইনটু 10/100। এবার কাজটা কি? দেখো লসাগু করে ফেললে নিচে 100 আসবে, 100টা থেকে 10টা বিয়োগ করলে কয়টা হবে? 90টা হবে। ওকে, কাটাকাটি করে দাও, একটা ছোট হয়ে যাবে, থাকতেছে কত? 9/10 এই যে y। সো এখানে আমরা কিন্তু একটা মান অলরেডি পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার আসো, এবার কাজটাকে আমি নতুন একটা দৈর্ঘ্য পাইছি, নতুন একটা প্রস্থ পাইছি, এবার কি নতুন একটা ক্ষেত্রফল বের করা যাবে না এখান থেকে? হ্যাঁ, বের করা যাবে, বাট সেটা কি বৃদ্ধি পাইলো নাকি হ্রাস পাইলো সেটা কিন্তু আমি বলতে পারলাম না। তাহলে আমি লিখতে পারি যে 10%, লিখতে পারি যে 10% বৃদ্ধি বা হ্রাসে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল। নতুন ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। নতুন দৈর্ঘ্য কি আর নতুন প্রস্থ কি? তো 11x divided by 10 into 9y divided by 10, এই যে নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ গুণ করে ফেললাম। এবার আসো কি আসতেছে নিচে আমাদের কি হইতেছে দেখো তো। 9 এবং 11 গুণ করলে কি আসবে? 99। ওকে, 99 divided by 100, উপরে কি আসতেছে? xy। ওকে, সব এটা পাইলাম। এবার আমরা অনেকে এটা বুঝি না, সেটাকে যদি তুমি ক্যালকুলেটর দিয়ে করো সেই ক্ষেত্রে কত আসে আমি একটু চেক দেই তোমাদের সামনে। দেখো আমরা যদি ক্যালকুলেটরটা নিয়ে আসি, ওকে, টুলস, ওকে, ম্যাথ, এই যে ক্যালকুলেটর। সো এবার খেয়াল করো 99 কে 100 দ্বারা ভাগ দিই, 99 ভাগ 100, তো 0.99। সো 0.99xy আছে। সো খেয়াল করো তো এখানে কাহিনীটা কি হয়েছে আসলে। 0.99xy হলো আমাদের পরিবর্তন হয়েছে, যে নতুন যে ক্ষেত্রফলটা পেয়েছি সেটা। আমাদের আদিতে কত ক্ষেত্রফল ছিল? এই যে এটা হলো আদিতে ছিল শুধু একটা xy, বাট এবার হয়েছে কি 0.99xy। এখন তুমি একটু বলো তো আমার 1 বড় নাকি 0.99 বড়? অবশ্যই কিন্তু 1 বড়। সো যেহেতু 1 বড় হয়েছে, এটা কমে গেছে, তাহলে কি হয়েছে? আর ক্ষেত্রফল আগেরটা বেশি নাকি এখনটা বেশি? অবশ্যই আগেরটা বেশি। তবে যেহেতু আগেরটা বেশি, তাহলে এখন কমে গেছে নাকি বেড়ে গেছে? অবশ্যই কমে গেছে। আর কমে যাওয়া মানে কি? হ্রাস পাওয়া। তাহলে এবার আসো, আমাকে জিজ্ঞাসা করছে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, তাহলে আমি দেখলাম কি পাইছে? হ্রাস পাইছে। কি পাইছে? হ্রাস পাইছে। সো আমার এখানে কাজ হলো যে হ্রাস নিয়ে, তাহলে কতটুকু হ্রাস পাইছে সেটা আমি একটু যাচাই করি, চেক দেই যে কতটুকু হ্রাস পাইছে। কতটুকু হ্রাস পাইছে সেটা বের করবো কেমনে? দেখো সেটা বের করবা কেমনে? কতটুকু হ্রাস পাইছে সেটা বের করবা কেমনে? তাহলে শতকরা বাদ আমি আগে দেখি হ্রাস কতটুকু পাইছে। তাহলে হ্রাস পায় কতটুকু? ওই যে বড়টা থেকে ছোটটা, তাহলে আমি বড়টা দেখতেছি পূর্বেরটা, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করো। xy মাইনাস 0.99xy। তো তুমি দেখো 1 এর থেকে, এই যে 1 এর থেকে 1 মাইনাস 0.99 ইকুয়াল টু 0.01। তাহলে এবার কতটুকু হ্রাস পাইছে? 0.01xy হ্রাস পাইছে। সো দেখো 0.01 এটা হলো কি আমাদের হ্রাস পাইছে, এই হ্রাস পাইছে। সো আমাকে কিন্তু কতটুকু হ্রাস পাইছে সেটা জানতে চাই, আমাকে জানতে চাইছে শতকরা কত হ্রাস পাইছে। তো শতকরার কথাটা বলতে হবে। তো শতকরার ব্যাপারটা দেখো, শতকরা ক্ষেত্রফল হ্রাস পায় সমান সমান আমাদের কাজ কি মনে আছে? নিচে কি বসাবা? নিচে বসাবো হলো একদম শুরুতে কি ছিল? xy।
তাহলে নিচে আমি বসাইলাম xy, উপরে কি বসাবা, কতটুকু বৃদ্ধি পাইছে বা কতটুকু হ্রাস পাইছে সেটা না। তাহলে আমি দেখতেছি উপরে বৃদ্ধি পাইছে কত, হ্রাস পাইছে কতটুকু, 0.01 xy, যেহেতু শতকরা ইনটু 100। ক্লিয়ার? এবার এই xy আর xy কাটাকাটি করা যায়, থাকে কত, 0.01 এর সাথে 100। তাহলে 0.01 এর সাথে যদি আমি 100 গুণ করি, এই যে দেখো ইনটু এই যে 100 গুণ করে দাও, কত আসলো 1। তাহলে এইখানে হলো আমাদের এই যে 1, যেহেতু শতকরা বলছে তাহলে 1%, আর এই 1% আমাদের কি পাইছে, হ্রাস পাইছে। এই হলো মূলত আমাদের অঙ্কটা। দেখো অনেক বড় অঙ্ক মনে হচ্ছে, কিন্তু বাট আসলে কিন্তু খুবই সোজা। ওকে, আচ্ছা সবাই বুঝতে পারছি এটা? আচ্ছা, এমনি আলী জিজ্ঞাসা করছিল যে স্যার পরিসংখ্যানের ক্লাস কবে থেকে শুরু হবে? ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা এটা হয়তো তোমাদের নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। যদি এটা নেক্সট ক্লাসে শেষ হয়ে যায় তাহলে আমরা কি করব, পরিসংখ্যানটা শুরু করব। সো পরিসংখ্যানটা আমাদের হয়তো দুইটা ক্লাস লাগবে। পরিসংখ্যান দুইটা ক্লাস শেষ হয়ে গেলে আমরা কি করব, ধারাবাহিকভাবে 16 যে পরিমিতি যে চ্যাপ্টারটা আছে, এই পরিমিতি চ্যাপ্টারটার উপরে একটা শর্ট ক্লাস দেব। শর্ট ক্লাস বলতে ওই চ্যাপ্টার থেকে আমরা চেষ্টা করব এমসিকিউ অ্যানসার করতে এবং শর্ট কোশ্চেন অ্যানসার করতে। সো এমসিকিউ এবং শর্ট কোশ্চেনের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করব। সো সর্বোচ্চ গেলে দুইটা ক্লাস আমাদের দিব পরিসংখ্যান, পরিমিতির উপরে এবং পরিসংখ্যানের জন্য দুইটা ক্লাস। এমনকি এর পরবর্তীতে আমরা কি করব, আরো দুইটা ক্লাস দিব, সেটা হলো জ্যামিতির উপরে। সো জ্যামিতি আমরা কিছু অঙ্ক করাই দিব, বাকিটা তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য থাকবে, কারণ জ্যামিতি ম্যাক্সিমামই হলো আমাদের প্র্যাকটিসের ব্যাপার। সো আমরা যত বেশি প্র্যাকটিস করব সে তত বেশি জ্যামিতিটা ভালো পারবে। সো আমরা কিছু দেখাবো আর বাকিটা তোমাদের প্র্যাকটিসে থাকবে। এই হলো মূলত আমাদের ওভারঅল একটা গাইডলাইন। এই জন্য আমরা চেষ্টা করব যে অঙ্কগুলো করানো হচ্ছে সেগুলো অবশ্যই তোমরা কি করে ফেলবা, বাসায় বারবার করার চেষ্টা করবে, যেন তোমাদের সমস্যাটা ক্লিয়ার হয়ে যায়। সো আমাদের এই কোর্সে এই চ্যাপ্টার হয়তো নেক্সট ক্লাসে শেষ হয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো নেক্সট ক্লাসে যদি আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই পরের যে কোশ্চেনটা বা পরের যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হলো অনুসরণী 17, যেটা হলো পরিসংখ্যান। ওকে, সো তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা আজকের অঙ্কগুলো? দেখো আজকে কিন্তু এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওকে, ওকে, সো দেখো যেহেতু এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট বেশি, সো বাড়ির কাজ হিসেবে ওই চেষ্টা করবে এই অঙ্কগুলো খুব সুন্দর করে সাজিয়ে লেখার এবং কি বুঝে বুঝে করার। সো আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যেন তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারো। সো চেষ্টা করব যে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে শেষ করে দেওয়ার। আর তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে, তোমরা যারা পূর্বের ক্লাসগুলো করো নাই তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো করে করে হোমওয়ার্ক জমা দিয়ে দিবা, এবং আজকে যারা ক্লাসটা করছো বা পরবর্তীতে যারা ক্লাসটা করবা অবশ্যই তোমরা চেষ্টা করবে হোমওয়ার্কটা হিসেবে জমা দিয়ে দেওয়ার। সো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।